যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই এবং টিএমসিপি একে অপরকে আক্রমণ করছে। যে এসএফআই বলছে টিএমসিপির মধ্যমগ্রামের গুন্ডা মাফিয়া এখানে ঢুকে পড়ছে, টিএমসিপি বলছে এসএফআই বাইরে থেকে লোক ঢুকিয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে, এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে বাইরে থেকে লোক এভাবে ঢুকে পড়ছে কি করে? একটা রেকর্ড কিপিং আমার দরকার, মোকদ্দমা করে সবকিছু সমাধান করা যায় না। প্রশ্নটা হচ্ছে ছাত্র সংসদের নির্বাচনটা কবে হবে? কোনো উত্তর কিন্তু গভর্নমেন্ট এখনো দেখাচ্ছে। ছাত্র রাজনীতি তো থাকবেই, এটা তো অংশ জীবন। রাজনীতি মুক্ত ক্যাম্পাস কখনো হতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ হার্ভার্ডেও রাজনীতি আছে, পেনসিলভ্যানিয়াতেও রাজনীতি আছে। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেটা একটা খারাপ হয়, আমি যখন প্রথম ভর্তি হই তখন আমি তো রাজনীতি সম্পর্কে এত কিছু বুঝতাম না, এবং আমার সেই মানে ম্যাচুরিটিও ছিল না, এবং আমি এসএফআই এর সদস্য পদ ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ফেসবুকেও প্রচুর ছবি পাওয়া যাবে যে আমি এসএফআই এর প্রচুর ওদের যুদ্ধবিরোধী বিভিন্ন ক্যাম্পেইন হচ্ছে, আমি সেখানে আবৃত্তি করছি। তখন এত সোশ্যাল মিডিয়ার রমরমা ছিল না, কিন্তু আমি এগুলো করেছি। এবার এসএফআই করা বলতে যেটা বোঝায় একটা রাজনৈতিক দল, সেটা আমি কোনোদিনই করিনি। তার কারণ হচ্ছে যে পলিটিশিয়ান হওয়া কিংবা স্টুডেন্ট পলিটিক্সের মধ্যে খুব গ্রসলি ইনভলভ হওয়ার মতো ক্যাপাসিটি, ম্যাচুরিটি কিংবা ইচ্ছে কোনোটাই আমার সেই সময় ছিল না। আমি এসএফআই করতে ঢুকেছিলাম তার কারণ তারা যেভাবে মানে যে কথাগুলো বলছিলেন সেই সময়, যে দিকগুলোকে সমাজের আইডেন্টিফাই করছিলেন, আমি একটা সার্টেন লেভেল পর্যন্ত তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে পড়েছিলাম, এবং আমি মনে করেছিলাম যে হ্যাঁ, সত্যি এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত, ডিসক্রিমিনেশন নিয়ে কথা বলা উচিত, শিক্ষার যে অসাম্য সেটা নিয়ে কথা বলা উচিত, এবং এই অর্থনীতির সাথে শিক্ষার যে সম্পর্ক, যেগুলো তারা তাদের বুলেটিনগুলো লিখতো, তাদের ম্যাগাজিন বেরোতো, আমিও সে সময় একটা দুটো লিখেছি তাদের বিভিন্ন জায়গায় পোস্টার টোস্টারে। কিন্তু তারপর যত সময় এগোতে থাকলো আমি বুঝলাম যে এসএফআই এর বা যে প্রোটোটাইপ, কারণ এই ধরনের দলগুলোতে সেলফ ক্রিটিসিজম তো খুব একটা হয় না, তার কারণ এই দলগুলো যেভাবে অপারেট করে কিংবা তারা যেভাবে বিষয়টাকে দেখে, আলটিমেটলি যখন রাজনীতির সচেতনতা আমার মধ্যে ঢুকতে আরম্ভ করলো এবং আমি বিভিন্ন জিনিসপত্রগুলো দেখলাম, তখন আমি বুঝলাম যে এই রাজনৈতিক দলটির সাথে আমার মানে ঠিক মিলছে না, সোজা ব্যাপার। তো তার জন্য কোনো রকম কোনো খারাপ তিক্ত অভিজ্ঞতা না করেই আমি আমার যারা নেতৃত্ব ছিলেন সেই সময় তাদেরকে বললাম যে আমাকে বাদ দিন, আমি আমি ঠিক এটার সাথে আপনাদের জন্য আমি কিছু কন্ট্রিবিউট করতে পারছি না, এবং একটা মনোমালিন্যর জায়গায় চলে যাবে বেকার, কারণ আমি প্রথমত সময় দিতে পারছি না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেভাবে আমার যে মনন চিন্তন তার সাথে আপনার যে ইডিওলজি, সেখানে কোথাও একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হচ্ছে, তো আমি যেটা পারছি না সেটা আমি করবো কেন? তো সেজন্য আমি খুব মানে ইনফর্মালি তাদেরকে বলে আমি সেখান থেকে বেরিয়ে আসি। অদ্ভুত ব্যাপার হলো যে যে লোকগুলি বা যে সিনিয়ররা সেই দলে থাকাকালীন আমার সাথে একটা নির্দিষ্টভাবে মেলামেশা করতেন, একটা নির্দিষ্ট রকমভাবে দেখতেন জুনিয়র হিসেবে, যেই মুহূর্তে আমি সেই দলের থেকে ডিসোসিয়েটেড হলাম, অদ্ভুতভাবে আমার প্রতি তাদের আচরণটা অনেকটা বদলে গেল। এবং এখনো যখন আমি বিভিন্ন জায়গাতে লিখি বা কিছু বলি, আমাকে এই ধরনের টোন টিটকিরি তারা করেন। আসল যে প্রবলেমগুলো হয়েছে তারা কিন্তু একবারও প্রমাণ করতে পারেননি বা বলেননি যে আমি যেগুলো বলছি সেগুলো মিথ্যে কথা বলছি বা ইউনিভার্সিটিকে মেলাইন করার জন্য বলছি। ইউনিভার্সিটিকে মেলাইন করা আমার কোনো উদ্দেশ্য নয়, এজেন্ডাও নয়। কেন করবো? একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে করেছি। কিন্তু একটা ইনস্টিটিউটে যে প্রবলেমগুলো আছে সেইগুলো যদি কেউ ফেস করে থাকে, আমি তো একা ফেস করছি না, তাহলে তো এই এই ছেলেগুলি আমার ক্লাসমেটরা কমেন্ট করছে কেন? আমার ক্লাসে বসে একজন এসসি এসটির ছেলেকে তিন চারজন বসে আছে, তারা পড়াশোনায় অতটা ভালো নয়, তাদের দিকে তাকিয়ে ভালো ছেলেদের দিকে একটু ইঙ্গিত করে টোন করে একজন মাস্টারমশাই বলছেন, এদেরকে বলছেন যে তোমরা তো ভালো, তোমরা দেখো পিএইচডি করতে পারো কিনা। আর এসসি যে ছেলেটি, যা গ্রুপটা এসছে, ওদেরকে বলছে তোমার দ্বারা তো কিছু হবে না, দেখো যদি কোনো সরকারি চাকরি পাও কিনা। এটা ক্লাসের মধ্যে বসে বলছেন। আমি অঙ্কে কাঁচা ছিলাম, স্ট্যাটিস্টিক্স পরীক্ষা দিতে ঢুকছি, আমাকে টোন টিটকারি করছে ক্লাস ভর্তি লোকের সামনে যে তুমি আবার এসছো, কি আর করবে, সেই তো গিয়ে সিনেমা করবে। তো এইগুলো আলটিমেটলি ডিমোটিভেটিং, এবং এগুলো আমার ক্লাসমেটরা তো জানেন। যদি না হতো তারা তো তাহলে বলতেন যে আপনি একটি 100% মিথ্যা কথা বলছেন। আমার যারা সহপাঠী তারা তো সেই বিষয়ে এসে কমেন্ট করছেন যে হ্যাঁ, এগুলো হয়েছে। এই বুলিং গুলো, এগুলো তো সরাতে হবে প্রতিষ্ঠানটা থেকে, না হলে আজকে আমি সহ্য করে নিয়েছি, আগামীকাল অন্য কেউ সহ্য নাও করতে পারে, তার অন্যরকম কোনো মানসিক ক্ষতি হতে পারে। পড়াশোনায় সবাই ভালো হবে বা সবাই সুপ্রিম হবে এই কথা কেউ বলছে না, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মেরিটের ভিত্তিতে চান্স হয়, ভালো ছেলেমেয়েরা পড়ে, এটা আমিও বিশ্বাস করি এবং আমি তাদেরকে দেখেছি। কিন্তু মেরিট একমাত্র জীবনের প্যারামিটার কখনো হতে পারে না। যে লোকটা হয়তো এন্ট্রান্সে পাশ করলো না, সেই লোকটা কিছুই জানে না, গণ্ডমূর্খ, এটাও ভেবে নেওয়ার কিছু নেই। তো এই জায়গাতে যে সবসময় একটা উচ্চবিত্ত প্রতিষ্ঠা করা যায়, আমি মেধাবী, আমি আমি একটা বড় কিছু, এই জায়গা থেকেই আমার যাদবপুরের সাথে লড়াইটা শুরু হয়েছিল। এবং সেইটা পরবর্তী ক্ষেত্রে আমি ইউনিভার্সিটি, আমার কোর্স ওয়ার্ক ছেড়ে আসার পরে আমি সেই ইউনিভার্সিটিতে আর সেভাবে যাই না। তার কারণ আমার এই বিটার এক্সপিরিয়েন্সেস গুলো মনে রাখতে চাই না, যতটুকু ভালো যা শিখেছি,
পড়েছি, প্রচুর ভালো রিসোর্সেস পেয়েছি, ভালো নেটওয়ার্কিং হয়েছে, সেইগুলোকে নিয়েই আমি এগিয়ে যেতে চাই। কিন্তু ঘটনাচক্র অনেকেই বলেন এতদিন বাদে আপনি কেন বলছেন? এতদিন বাদে বলিনি। আমাদের একজন ছাত্র যখন আত্মহত্যা করেন বা খুন হন, যদিও সেটা এখন প্রমাণিত হয়নি, সেই সময়েও আমি এই কথাগুলি বলেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ডিসিপ্লিন থাকাটা জরুরি। সেই ডিসিপ্লিনেরই কিন্তু আজকে শিকার কিন্তু আজকের যে ঘটনাটা আপনারা দেখছেন সেইটা, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই এবং টিএমসিপি একে অপরকে আক্রমণ করছে। যে এসএফআই বলছে টিএমসিপির মধ্যমগ্রামের গুন্ডা মাফিয়া এখানে ঢুকে পড়ছে, টিএমসিপি বলছে এসএফআই বাইরে থেকে লোক ঢুকিয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে, এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে একটা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক এভাবে ঢুকে পড়ছে কি করে? একটা রেকর্ড কিপিং আমার দরকার। আমি দীর্ঘদিন ধরে বলেছি যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিশ্চয়ই মুক্ত হতে হবে। আমি জ্যাভেরিয়ান মডেলের কথা বলছি না, যে একেবারে স্ট্রিনজেন্ট পলিসি এনে ছাত্রদেরকে একেবারে মানে জেলখানার মধ্যে বন্দি করে রাখো, কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা অত বড় জমি, এত সিকিউরিটি তো মোতায়েন করা সম্ভব নয়, তাহলে ছাত্রদের থেকে সিকিউরিটির সংখ্যা বেশি হয়ে যাবে। বিভিন্ন গেটগুলোতে, চকগুলোতে সিকিউরিটি মোতায়েন রয়েছে। এবার বিষয় হচ্ছে যে এত জমি, এত জলা জমি, এত জঙ্গল বন ইত্যাদি রয়েছে, সেই জায়গায় কে ঢুকছে, কে ঢুকছে না, আপনি সন্ধেবেলা করে ক্যাম্পাসে গেলে দেখতে পারবেন 100টা লোককে দেখলে অন্তত 80 থেকে 90 জন তারা ইনস্টিটিউটের লোকই নয়। না তারা প্রাক্তনী, না তারা ছাত্র, না তারা মাস্টারমশাই, ইনফ্যাক্ট তারা আবাসিকও নন। তারা বাইরের লোকজন, বাংলা মদের বোতল নিয়ে কোথায় বসবি রে, চল ওই যাদবপুরের মাঠে বসে যাই। এটা কেন হবে? আমার প্রতিষ্ঠানটা আমার এখানকার ছেলে মেয়েদের খেলাধুলার জন্য, পড়াশোনার জন্য, তাদের রিসার্চের জন্য। বাইরের কোথাকার লোকজন, আপনি গেটটার ভেতর দিয়ে চলে যাবেন, দেখবেন রিক্সা করে লোকজন এখান থেকে শর্টকাট নেওয়ার জন্য ইউনিভার্সিটির রাস্তাটাকে ব্যবহার করে ওইদিকে যাদবপুরের বাজারটা স্টেশনটার দিকে চলে যাচ্ছে। এইটা কেন? মানে আমার ইউনিভার্সিটির মধ্যে প্রচুর ছেলে পড়েন, মেয়ে পড়েন, বিশেষভাবে সক্ষম মানুষজন পড়াশোনা করেন। এরকম বহুবার বহু পিটিশন গেছে যে ওখান থেকে গাড়ি, রিক্সা আনঅথরাইজড যে আসার কথাই নয়, সেইগুলি যাওয়ার জন্য প্রচুর যারা দৃষ্টিহীন ছাত্রছাত্রী, প্রতিবন্ধী ছাত্রছাত্রী, তারা ধাক্কা খেয়েছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, মাইনর ইনজুরি হয়েছে তাদের। এগুলো নিয়ে প্রচুর ডেপুটেশন জমা হয়েছে, যে তারপরে গিয়ে তারা কিছু কিছু ক্ষেত্রে পলিসি ঠিক করেছে, তারপরে করেনি। কিন্তু কারা ঢুকছেন, বাইরের লোক হিসেবে আমি যদি যেতে চাই নিশ্চয়ই যাবো, একটা কনফারেন্স আছে বা কোনো একটা বিশেষ ক্লাস আছে, কেন করবো না? আমি ঢোকার সময় লিখে দেবো যে আমি এরকম নাম, এই আমার পরিচয়, আমি এসছি এই ডিপার্টমেন্টে যাচ্ছি একটি গবেষণার কাজে বা একটি রিসার্চের কাজে। এইটুকু ডকুমেন্টেশন যদি রাখি, আমার ক্ষতিটা কি হয়েছে? কে আসছে, কে যাচ্ছে, এটুকু তো জানাটা প্রয়োজন। ভিতরে মেয়েরা রয়েছেন, ছেলেরা রয়েছেন, বিশেষভাবে সক্ষমরা রয়েছেন, নাহলে কে কোথা থেকে এসে কে ওখানে মদ্যপান করে আমার ওখানকার এক ছাত্রীকে যদি হেনস্থা করে, আমি ট্রেস করবো কিভাবে যে কে করলো ব্যাপারটা? কারণ যতই আপনি বলুন সিসিটিভি, সিসিটিভি কিছু জায়গায় আছে, কিন্তু এটা তো সম্ভব নয় যে মানে কয়েক হাজার সিসিটিভি লাগবে তাহলে যাদবপুরে বসানোর জন্য। এটা তো যাদবপুর ইউনিভার্সিটির এখন সব থেকে বড় প্রবলেম হচ্ছে ফান্ড ক্রাইসিস। রিসার্চারদের টাইমলি পেমেন্ট করা যাচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রে বিরাট ইনফ্রাস্ট্রাকচারে ঘাটতি রয়েছে, কারণ ইউনিভার্সিটি ফান্ডে টাকা নেই। তাহলে সেইটাকে যদি আটকানোর জন্য এখন কয়েক লক্ষ টাকা, কয়েক কোটি টাকা খরচ করে যদি এখন সিসিটিভি বসাতে হয়, তা তার থেকে একটা ম্যানুয়াল রেকর্ড কিপিং রাখাটা আমার সস্তায় পুষ্টিকর নয় কি আপাতত? যে আমি একটা ম্যানুয়াল খাতা পেন রাখি না, আমার তো বায়োমেট্রিক ওইসব আধুনিক আমেরিকান গল্প যাচ্ছি না আমি, যে কোন ডিপার্টমেন্টে কে আসছো বাবা, ঢোকার আগে গেটে লিখে রাখো যে কোথায় আসছি, কেন যাচ্ছি। কিন্তু সেইগুলো যেহেতু করা হচ্ছে না, তো সেজন্য একটা ল্যাটেন্সি তৈরি হচ্ছে। এবং এখন যাদবপুরের ছেলেমেয়েরা ধরে নিয়েছেন যে আমি বিরোধী, এবার আমাকে বিজেপি, তৃণমূলের দালাল, এই যা যা বলার এগুলো তারা বলছেন। কিন্তু মুশকিল হচ্ছে যে তারা কোর জায়গাটায় ঢোকার চেষ্টা করছেন না। যাদবপুরের ছেলে মেয়েদের প্রতি আমার নিশ্চয়ই ভালোবাসা আছে, ইত্যাদি আছে, কিন্তু আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এই অবস্থা কেন? যে আর্টস ফ্যাকাল্টিতে কোনো রকম ক্যাম্পাসিং হয় না, কাউন্সিলিং হয় না, রিসার্চারদের ফান্ড ক্লিয়ারেন্স হয় না, এই যে একটা দিশাহীনভাবে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন, এই জিনিসগুলো কেন হবে? সেইগুলোকে নিয়ে প্রশ্ন করানোর জন্য, কিংবা যে ধরুন এত কিছু হচ্ছে কোর প্রিন্সিপালটা থেকে, আমি আজকে খবর পাচ্ছি যে সৃজনকে ডাকা হয়েছে, তারপর খবর পাচ্ছি আরো অনুভবকে ডাকা হয়েছে, ওদিক থেকে আবার ওরা আবার টিএমসিপির এগেনস্টে 4টে এফআইআর করেছে। আরে প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে মামলা মোকদ্দমা করে সবকিছু সমাধান করা যায় না। প্রশ্নটা হচ্ছে ছাত্র সংসদের নির্বাচনটা কবে হবে? কোনো উত্তর কিন্তু গভর্নমেন্ট এখনো দেয়নি। এখনো ওই সাসপেন্স থ্রিলারের মতো হচ্ছে হবে, হচ্ছে হবে করছে। ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। এবং যে বড় প্রশ্নটা আমাদের আলোচনা থেকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে এত বড় একটা ইনস্টিটিউট চলছে, ডিন, রেজিস্ট্রার, তারপরে ভাইস চ্যান্সেলর, কেউই স্থায়ী নয়, সবই অস্থায়ী, টেম্পোরারি। কোনো ইসি কাউন্সিল ডেভেলপ করেনি, কমপ্লেন কমিটিগুলো ঠিকভাবে চলে না, স্টুডেন্টদের কোনো রিপ্রেজেন্টেশন নেই, একটা বিশৃঙ্খলা। আমি টিভিতেও যে কথাটা বলেছি
যে ইনডিসিপ্লিন এডুকেশন সিস্টেম চলছে। ইনডিসিপ্লিন এডুকেশন সিস্টেম মানে শুধুমাত্র ছাত্রদের কথা আমি বলছি না, ওভারঅল সিস্টেমটা ইনডিসিপ্লিন। একজন ভাইস চ্যান্সেলর তিনি টেম্পোরারি, রেজিস্টার টেম্পোরারি, আপনার অধিকাংশ গেস্ট ফ্যাকাল্টি দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টগুলি চলছে, অধিকাংশ জায়গায় পার্মানেন্ট টিচার নেওয়া হচ্ছে না, বহু ডিপার্টমেন্ট এই করে সাফার করছে। তাহলে এই যে অব্যবস্থাটার জন্যই তো পুরো ব্যাপারটা ঘেঁটে ঘা হয়ে রয়েছে। তাহলে একটা রাজ্যের প্রশাসন এবং ছাত্র শিক্ষক সকলে মিলে তারা যদি সমবেতভাবে এই জায়গাটায় গোড়ার প্রবলেমটায় না আসে, এসে এসএফআই টিএমসি কে দোষ দেবে, টিএমসি আরএসএফ কে দোষ দেবে, ও মাওবাদী ও জঙ্গি, আরে এইগুলো বলার জন্য তো অনেক সময় আছে। মাঝখান থেকে বিজেপি বলছে এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দাও। কেন্দ্রীয় বাহিনী তো আরজি করে মোতায়েন করা হয়েছে, তাতে কি চিকিৎসা ব্যবস্থার কোনো উন্নতি হলো না তো। আপনি এখনো আরজি করে গেলে দেখবেন কেন্দ্রীয় বাহিনী গেটে রয়েছে, আধা সামরিক বাহিনী। তাতে আমার চিকিৎসা ব্যবস্থার কি লাভ হয়েছে? আপনি যাদবপুরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলে কি হবে? যে বাইরের ছেলেপেলেগুলি মাঝে মধ্যে নেশা ভাঙ করে সেটা আপনি বন্ধ করলেন, কিন্তু নেশাটার থেকেও বড় প্রবলেম হচ্ছে ইনডিসিপ্লিন এডুকেশন সিস্টেম। সেইটা যতক্ষণ না পর্যন্ত আপনারা ঠিক করছেন, পরিকাঠামোটা ডেভেলপ করছেন, অধিকাংশ ডিপার্টমেন্টের ঘর ছোট, তারা বড় জায়গায় শিফট করাতে পারছেন না, ভর্তি প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন রকম প্রবলেম, টাইম টু টাইম রেজাল্ট প্রকাশ হয় না। মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টে কিছুদিন আগেই একটা ঘটনা আপনারা দেখেছেন, যে টিচার না দেখে, খাতা না দেখে নম্বর দিয়ে দিচ্ছে, মুখ দেখে নম্বর। তাহলে এটা এত বড় একটা এলিট ইনস্টিটিউট, এর থেকে তো এক্সপেকটেশনটা ছাত্রদের বেশি থাকবে। আমি যখন বাইরে কোথাও গিয়ে বলি যে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছি, নিশ্চয়ই সে ভাবে যে লোকটার একটা মিনিমাম কোয়ালিটি আছে বলে সে ওখান থেকে পড়ে এসছে। কিন্তু যদি এই জিনিসগুলো ক্রমাগত চলতে থাকে, তো লোকের তো ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাবে। কেউ বললো বাবা যাদবপুর, তাহলে নিশ্চয়ই বোধহয় ওই তো এই অবস্থা, ক্লাসও হয় না, পরীক্ষা হয় না, কিছুই হয় না, এরকম একটা ধারণা তৈরি হয়ে যাবে। তো ক্রেডিবিলিটি যদি রাখতে হয় একটা ইনস্টিটিউটের, তাহলে সবার আগে ডিসিপ্লিনড হতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে শিক্ষক সঠিকভাবে নিয়োগ করুন, অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাগুলোকে ফিল আপ করুন, সেই জায়গায় অস্থায়ী টেম্পোরারি ফ্রিল্যান্সার মডেল দিয়ে চলবে না। ছাত্র সংসদ নির্বাচনটা করুন, এবং ভেতরের যে স্টুডেন্ট, এই ইসি কাউন্সিল থেকে শুরু করে অন্যান্য যে কমপ্লেন কমিটি, এই জায়গাগুলোতে মানে নিয়মিত এগুলোকে ফাংশন করান। খাতায় কলমে সবই আছে, কিছুই কাজ হয় না। জিএস ক্যাশ বলে একটা জিনিস, আমি 2016-তে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছিলাম, জেন্ডার সেন্সিটাইজেশন। আজকে 2025-এ দাঁড়িয়ে আছি, আমার 2023-এ কোর্স শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত কিছু হয়নি। আমি 2016-র ব্যাচ ছিলাম। এখান থেকে জিএস ক্যাশের অ্যাক্টিভেশন এখনো পর্যন্ত হয়নি। জেন্ডার সেন্সিটাইজেশন ক্যাম্পাসে হওয়া তো প্রয়োজন, মেয়েদের সুরক্ষার জন্য কথা বলা তো প্রয়োজন। ওখানে স্যানিটারি প্যাড, ভেন্ডিং মেশিন কিছু রয়েছে, মেশিনগুলি বসানোর সময় বসিয়ে দিল, 6 মাস বাদে আর কাজ করে না। ওখানে কিছু ওয়াটার ডিসপেন্সার রয়েছে, মিনারেল ওয়াটার ডিসপেন্সার, অধিকাংশ ডিপার্টমেন্টে সেটা খারাপ হয়ে পড়ে আছে, কাজ করে না। তাহলে এই জায়গাগুলো নিয়ে তো কথা বলতে হবে। আমার তো ইনস্টিটিউট মানে শুধু একটা ডিগ্রি নিলাম, মাথা একটা টুপি পরে ভাইস চ্যান্সেলর বা চ্যান্সেলরের থেকে সার্টিফিকেটটা নিয়ে নিলাম, তা নয়। ইটস অ্যাবাউট আ এন্টায়ার জার্নি, ইটস অ্যাবাউট অ্যান এন্টায়ার জার্নি। তো সেই জার্নিটাকে যদি আমি স্মুথ না করতে পারি, ফ্ললেস না করতে পারি, তাহলে আপনি এসএফআই কে আনুন বা টিএমসি কে আনুন বা বিজেপি কে আনুন, যাকে পারুন আনুন, ওর প্রবলেমটা সলভ হবে না। এইটুকুই আমার ইউনিভার্সিটির কাছে আবেদন, যে পরবর্তী প্রজন্মের যারা রয়েছে, এই ডিসক্রিমিনেশন, বুলিং, র্যাগিং, এইগুলো যেগুলো তৈরি হচ্ছে ইনস্টিটিউটের মধ্যে, যে পটহোলস গুলো তৈরি হয়েছে, কিংবা এই প্রাতিষ্ঠানিক যে দুর্বলতাগুলো, বহু জায়গায় করাপশন, বহু জায়গাতে বহু ফান্ডিং আটকে গেছে, কারণ টিচাররা পর্যন্ত করাপশন এক সময় জড়িয়ে পড়েছিলেন। বহু জায়গায় কনফারেন্সের ফান্ড থেকে তারা করাপশন করেছেন, এরকম বহু নিদর্শন রয়েছে, সেই নিয়ে বহু চিঠি চাপাটিও হয়েছে। সেই ব্যাপারগুলোতে ছাত্রদেরকে এম্পাওয়ার করতে শিখুন আপনারা, ছাত্রদেরকে বোঝান যে কত রকমের কি আছে। ছাত্র রাজনীতি তো থাকবেই, এটা তো অংশ জীবনের। রাজনীতি মুক্ত ক্যাম্পাস কখনো হতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ হার্ভার্ডেও রাজনীতি আছে, পেনসিলভ্যানিয়াতেও রাজনীতি আছে, রাজনীতিবিহীন জীবন হতে পারে না। ছাত্ররাই তো আলটিমেটলি, তারাই তো গবেষণা করছেন, পড়ছেন, শিখছেন, তারাই তো সমাজকে রিফ্লেক্ট করবেন। রাজনীতি তো ইম্পর্টেন্ট ক্যাম্পাসে। তো রাজনীতিটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে আপনারা কোর প্রবলেমগুলো কিছুই দেখেন না, এবং এই গয়ঙ্গচ্ছ পদ্ধতিতে চলছে বছরের পর বছর। আমি তো বললাম 2016 সালে আমার গ্র্যাজুয়েশন শুরু করেছি, আজকে 25-এ দাঁড়িয়ে আছি। আপনি আবারও খোঁজ নিয়ে দেখুন, আমি যে প্রবলেমগুলো 2016-তে দেখেছিলাম, 2025-এ এসেও তার অধিকাংশই কিছু সলভ হয়নি। তার কারণ ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন কেয়ারলেস, রেকলেস, এবং তারা ওই টিপিক্যাল সরকারি কর্মচারীদের মতো আসি যাই মাইনা পাই থিওরিতে চলেন। তাদের কোনো যে কথা, কোটা কি হচ্ছে, কি প্রবলেম হচ্ছে, আচ্ছা একটা ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থা করা উচিত, হোস্টেলগুলোর কি সমস্যা, দূষণ হচ্ছে কিনা ক্যাম্পাসে, আপনি ক্যাম্পাসের বাথরুমগুলো দেখুন তো কি অবস্থা। একটা সিম্পল জিনিস, আপনি বিভিন্ন ডিপার্টমেন্টের ওয়াশরুমগুলো গিয়ে চেক করুন কি অবস্থা আছে। কিন্তু আমাদের ওখানে কিন্তু স্ক্যাভেঞ্জিং এর জন্য লোকজন রয়েছেন, পরিষ্কারের জন্য তাদের ইউনিয়ন রয়েছে, সেখানে আবার ভোটাভুটি নিয়ে অনেক রাজনৈতিক তরজা হচ্ছে।
সব রয়েছে, কিন্তু তারা কাজটা কি করছে? বাথরুমগুলো পরিষ্কার হয় না, কলে জল থাকে না, লিফট খারাপ হয়ে যায়। আরে এইগুলো তো আগে বেসিক ইনফ্রাস্ট্রাকচার। এই জায়গাগুলোকে যদি আপনি ঠিক না করতে পারেন, অধিকাংশ এতে এসি খারাপ হয়ে যাচ্ছে, এইচওডি চিঠি দিচ্ছেন, তারপর আর ইলেকট্রিশিয়ানের আর দেখা নেই। লাইট ফ্যান খারাপ হয়ে গেলে ৭ দিনের আগে কোনো ঠিক হয় না। এই যে কনস্ট্যান্টলি একটা অদ্ভুত বিউরোক্রেটিক কালচার চলছে ইউনিভার্সিটিটার মধ্যে, এগুলো বেসিক জিনিস। এগুলো করবার জন্য কোনো মিটিং মিছিল মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে লাগে না। এর জন্য একটা ভিশন লাগে আর করবার ইচ্ছে লাগে ইউনিভার্সিটি অ্যাডমিনদের, যে আমি ছাত্রদের সাথে কোঅপারেট করব। যে ভাই আপনারা এখানে পড়াশোনা করতে এসছেন, বেস্ট পসিবল আমাদের যতটুকু সাধ্য আছে, যতটুকু সামর্থ্য আছে, কারণ গভর্নমেন্ট সাবসিডিতে চলে, সরকারের মুখাপেক্ষী হয়ে আমাদের থাকতে হয়, পরিষ্কার ব্যাপার। সরকার ফান্ড না দিলে এখানে কাজ হয় না। তো যতটুকু সম্ভব বেস্ট অপটিমাম আমরা ছাত্রদেরকে যদি দিতে পারি, তাহলে কিন্তু অর্ধেক প্রবলেম সলভ হয়ে যায়। ছাত্রদের অধিকাংশ যে ডিমান্ডস গুলো রয়েছে, অধিকাংশ তাদের যে মানে ডিপ্রাইভ যে জায়গাগুলো রয়েছে, আমরা সেইগুলোকে অ্যাড্রেস করলেই অধিকাংশ প্রবলেম সলভ হয়ে যাবে।